ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এরপর যে আলোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে আছেন সাবেক সচিব ও হাইকমিশনার মোফাজ্জল করিম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান। দুজনকে স্বাগত জানাই সংবাদ সম্প্রসারণে। অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, যেই প্রসঙ্গটি নিয়ে শুরুতে আমরা প্রধান শিরোনাম করেছি জাতীয় ঐকমত্য কমিশন, আপনি দেখছেন গত কয়েকদিনের আলোচনায় বেশ কিছু মতপার্থক্য দেখা দিচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। এটা নিয়ে একটা শঙ্কা যে এরকম যদি চলতেই থাকে, কারণ বিএনপি 2টা মিটিং করেছে, আরও একটা মিটিং 22 তারিখে করবে, এনসিপি করবে, জামাতও করবে, এরকম চলতে থাকলে মূল টার্গেটটা পিছিয়ে যেতে পারে। আপনি কি শঙ্কা করেন যে পিছিয়ে যেতে পারে? ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে যিনি আছেন বিজ্ঞ আলোচক তাকে সহ আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যেমনটা বলছিলেন যে আমাদের এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে প্রতিষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার সংস্কার করার লক্ষ্যে, সব ক্ষেত্রে সংস্কার করার লক্ষ্যে যে কমিশনগুলো গঠন করেছিল, সেই কমিশনগুলোর মধ্যে মূল যে 6টি কমিশন ছিল, সেই কমিশনগুলোর রিপোর্টের আলোকে জাতীয় ঐক্য কমিশন গঠিত হয়েছিল এবং সেই ঐক্য কমিশনের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী রাজনৈতিক স্টেক হোল্ডারদের সাথে আলোচনা ইতিমধ্যেই শুরু হয়েছে এবং এই মুহূর্তে বাংলাদেশের প্রথম সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির সাথে তাদের 2 দিন আলোচনা হয়েছে। আগামীকালও তাদের আলোচনা আছে এবং এই আলোচনার মধ্যে অনেকগুলো বিষয় তাদের সাথে ঐক্যমত্যে গেছে। কিন্তু 2টি প্রশ্নে আজকে আমাদের যে সংবাদ, যে বিএনপি তাদের অনড় অবস্থানে আছে। একটি হচ্ছে যে কমিশন যে প্রস্তাব করেছে, সেই প্রস্তাবের মধ্যে আছে যে একই সাথে দলীয় প্রধান যিনি হবেন তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এই ধরনের একটা যে প্রস্তাবনা আছে সেটার ব্যাপারে বিএনপির অবস্থান একেবারেই অনড়। তারা বলেছে যে যিনি দলীয় প্রধান হবেন একই সাথে তার প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপারে যে মানে কমিশনের পক্ষ থেকে প্রস্তাব, এটার সাথে তারা ভিন্ন মত পোষণ করছেন এবং তারা ব্রিটিশ রাজনীতি এবং পার্লামেন্ট সেখানে উদাহরণ টেনে দিয়ে বলেছেন যে একই সাথে ব্রিটিশ পার্লামেন্টেও আমরা যেখানে দেখছি সরকার প্রধান এবং রাজনৈতিক দলের প্রধান একই ব্যক্তি হতে পারেন। এই ব্যাপারে তারা তাদের অবস্থান একটা অনড় অবস্থানেই এখন আছেন। আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে একজনের যে 2 বারের প্রধানমন্ত্রী হওয়া, এই নিয়েও বিএনপির যে আছে, সেইখানে বিএনপি বলতে চাচ্ছে যে পরপর 2 বারের বেশি হতে পারবে না, বিরতি নিয়ে আবার কেউ হতে পারবে, তৃতীয়বার হতে পারবে, কিন্তু পরপর যেটা 2 বার সেইভাবে তারা এইখানে আংশিক আছে, কিন্তু তাদের এইখানেও একটা অবস্থান অনড়। সংবিধান সংশোধনের ব্যাপারে এবং আমাদের লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউট অনেকগুলো ব্যাপারে বিএনপির কিছু কিছু ক্ষেত্রে তাদের ভিন্ন মত আছে এবং এটা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে না পরবর্তীতে আইন পাশ করে পার্লামেন্টের মাধ্যমে হবে, এইগুলোর মধ্যে কিছু কিছু বিষয়ে ভিন্ন মত আছে। কিন্তু মোটা দাগে কমিশনের অনেক প্রস্তাবের সাথেই কিন্তু আবার একমত। 161 প্রস্তাব, তার মধ্যে বিএনপি 22টাতে দ্বিমত আর এনসিপির 25টাতে, খুব বেশি না কিন্তু না। আর আজকে খেলাফত মজলিস বা এরকম একটা রাজনৈতিক দলের সাথেও বৈঠক হয়েছে, সেখানে তারা কেবলমাত্র 15টিতে দ্বিমত করেছে এবং সেখানে 15টির মধ্যে 4টিতে একেবারেই ভিন্নমত করেছে আর বাকিগুলোতে তারা আংশিক ঐক্যমত আছে। তো আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে আলোচনা হচ্ছে এবং সেই আলোচনার মধ্য দিয়ে এই ভিন্নমত থাকার খুবই অস্বাভাবিক কিছু না। আলোচনার যেহেতু শুরু হয়েছে, সেই আলোচনার মধ্য দিয়ে একটা সমঝোতার পথ উন্মুক্ত হতে পারে। কমিশনের যে প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে সেখান থেকে এই প্রস্তাবনাগুলোকেও রাজনৈতিক দলগুলোর চাওয়ার সাথে সঙ্গতি রেখে করতে পারে। আপনি দেখেন যে বিএনপি কিন্তু একদিকে ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনা করছে, অন্যদিকে 12 দলীয় জোট বিশেষ করে বামপন্থীদের সাথে তারা আলোচনা শুরু করেছে। সেইখানে তারা কিন্তু অনেকগুলো বিষয়ে বাম রাজনৈতিক দলগুলো যেগুলো আছে সেগুলো এবং বিএনপি একই অবস্থানে থেকে কথা বলছে। তো আলোচনা যেহেতু শুরু হয়েছে এবং সেই আলোচনাটা যদি মে জুন মাসের মধ্যে শেষ হয় আলোচনা এবং সেখানে যদি আমরা একটা ঐক্যমত্যে আসতে পারি, তাহলে যে আমাদের যে প্রত্যাশিত নির্বাচনের একটা সময় বা সরকারের যে পরিকল্পনা ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা করেছেন, আমি মনে করি যে এটি খুব ব্যাহত হওয়ার কোনো সম্ভাবনা নেই। ব্যাপারটা হচ্ছে সদিচ্ছা। সেই সদিচ্ছাটা কতটুকু দেখতে পাচ্ছেন মোফাজ্জল করিম? কারণ হচ্ছে এখন যে প্রস্তাবগুলো আসছে তার মানে সংবিধান অনুলিখন হবে, নতুন করে লেখা হবে, পরিবর্তন হবে, কি হবে সেই জায়গাটায় যদি পরিবর্তন করতে হয় তাহলে কিভাবে হবে, এটা তো বড় প্রশ্ন। এটা নিয়ে যদি আপনার সমস্যার মধ্যে থেকে যায়, মতৈক্য না হয়, তাহলে তো
এই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আসলে কতটুকু বাস্তবে মুখ নেবে? দেখুন, সংবিধান কোনো একটি দল বা একটি গোষ্ঠী বা কোনো একটা কমিশন তারা বলল আর হয়ে গেল, এটা তো কাম্য নয়। সংবিধানটা এটা ব্যাপক আলোচনা হতে হবে, এটার সময় নিয়ে, মানে যদি পরিবর্তন করতে হয় তার সময় নিয়ে এটা নিয়ে বিতর্ক হতে পারে, আলাপ আলোচনা হতে পারে। হুট করে বললাম যে আমরা সংবিধান পরিবর্তন চাই আর একটা সিটিং দুইটা সিটিং দেব, তা নয়। তাহলে আমি যে ধরনের পরিবর্তন মানে সাজেস্ট করব সেটা হচ্ছে যে জনগণ কর্তৃক নির্বাচিত যে সরকার, পার্লামেন্ট, হ্যাঁ, জনগণ কর্তৃক নির্বাচিত যে প্রতিষ্ঠান বা যারা দায়িত্বপ্রাপ্ত, অর্থাৎ পার্লামেন্ট, তাদেরই এটা করা উচিত। এটা কোনো দলের সঙ্গে আলাপ আলোচনা কিছু না। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি যারা, অর্থাৎ সংসদে যারা যাবেন, তারা ওখানে আলাপ আলোচনা করে পরিবর্তন করে, এবং তারা দুই তৃতীয়াংশ ভোট পেলেই সেটি সংবিধান পরিবর্তন করতে পারে। হ্যাঁ, এবং ওখানেই আলাপ আলোচনাটা, তাহলে দেশের সব মানুষের অংশগ্রহণমূলক। কিন্তু এই সরকার তো অনেক সময় বলে যে এই সরকারও এক ধরনের ম্যান্ডেট নিয়ে এসছে জনগণের, মানে বর্তমান সরকার, রাইট? বর্তমান সরকার যে ম্যান্ডেটটা নিয়ে এসছেন ওনারা, হ্যাঁ বলা যেতে পারে ম্যান্ডেট নিয়ে এসছেন। কাদের? গণ অভ্যুত্থান যেটা, বা জনগণের যে বিপ্লব হয়েছে ছাত্র জনতার, সেইটার। কিন্তু ওটা কিন্তু ঠিক গণতান্ত্রিক বলা যাবে না। গণতান্ত্রিক ওইটাই যেটা জনগণের ভোটে নির্বাচিত যে প্রতিষ্ঠান, সেটাই গণতান্ত্রিক প্রতিষ্ঠান। এখন যেটা গণভোটের কথা আসছে, যে গণভোট করে পরিবর্তন করা হোক, গণভোট তো আমাদের ইয়েতে নাই, ওটা তো থাকলে তো খুবই ভালো ছিল, এই সমস্ত সময়ে কাজে লাগতো। কিন্তু সংবিধান থেকে তো গণভোট বাদ দিয়ে দিয়েছিল বিগত সরকার, যার জন্য অনেকবার আমার মনে হয়েছে অনেক ইস্যুতে এটাতে একটা গণভোট যদি হতো, এরকম বড় বড় ইস্যু আছে, কিন্তু না, সেই ব্যবস্থাই নাই, অতএব গণভোট হতে পারে না। হ্যাঁ না ভোট, হ্যাঁ না ভোট, গণভোট মানে তো মোটামুটি হ্যাঁ নাই বটে। তো সেই জন্যে আমি মনে করি সব কিছুর আগে আলাপ আলোচনা হওয়া উচিত যে কত দ্রুত একটা নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্য, একটা সুন্দর সুষ্ঠু অংশগ্রহণমূলক একটা নির্বাচন, এটা হচ্ছে সময়ের দাবি, এটা সব মানুষের মনের আকাঙ্ক্ষা। আমরা দেখুন, যদি দেখি যে গত 20-25 বছর যাবৎ জাতি একটা সম্পূর্ণ বঞ্চিত, এই 20-25-15-16 বছর, জি 21টাকে তো মানে মোটামুটি ধরা হয়, যেমন 2008-এ যেটা নির্বাচন হয়েছে মোটামুটি এটাকে ধরা হয় বেশ। কিন্তু বা আমি যদি এর আগেও ধরি 2001-এর নির্বাচন, মোটামুটি, সেটাও হ্যাঁ ধরা হয়। মোটামুটি ঠিক আছে, 20-25 নয়, আরো কম ভোট। ওই আপনার যে কটাই মানে হওয়া উচিত ছিল বা যেভাবে হয়েছে, এগুলো অত্যন্ত কলঙ্কজনক। আচ্ছা, যে সমস্ত ভোট টুট হয়েছে, এগুলা নিয়ে আলোচনা করার কিছু নাই। তো সেই জন্যে একটা অংশগ্রহণমূলক, সুষ্ঠু এবং সুন্দর একটা নির্বাচন হয়ে যাওয়া উচিত। তারপরে সেই সংসদ কি করবে না করবে তাদের উপরে ছেড়ে দেওয়া উচিত। জি, এখানে অধ্যাপক সিদ্দিক, আমি এই জায়গাটা একটু ফোকাস করতে চাই। কালকে নিশ্চয়ই খেয়াল করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন একটা প্রস্তাব দিয়েছে, সেখানে একটা মানে এক ধরনের আমি যদি বলি গ্যারাকল, কারণ হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে করার কথা প্রস্তাব দিয়েছে, এবং তারা একটা জিনিস ক্লজ করেছে যে এখানে সদস্য বা কাউন্সিলর তারা মেয়র বা ইউপি চেয়ারম্যান তাদেরকে নির্বাচিত করবেন। এটি এক ধরনের গ্যারাকল তৈরি করবে কিনা, বা এটিও রাজনৈতিক দলগুলো মেনে নেবে কিনা? মানে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে নির্বাচিত একটা যদি ইউনিয়ন কাউন্সিল হয় বা যদি আমাদের একটা পৌরসভা নির্বাচন হয়, সেখানে যারা পৌরসভা কমিশনার হবেন তারা চেয়ারম্যান নির্বাচন। আপনি দেখেন এটা একটা পরোক্ষ নির্বাচনের মতো। উনি খুব ভালো করে জানেন 1958 সালে আইয়ুব খান একটা ইলেকশন করেছিলেন, বেসিক ডেমোক্রেসি। সেই ডেমোক্রেসিতে
বিডি মেম্বার নির্বাচন করা হতো, এবং এই বিডি মেম্বাররা ছিলেন মূলত আমাদের এই অঞ্চলে ইউনিয়ন কাউন্সিল মেম্বার আর ওই অঞ্চলে টাউন কাউন্সিল মেম্বার। তারাই পরবর্তীতে নিজেদের মধ্য থেকে ইউনিয়ন কাউন্সিলের প্রেসিডেন্ট নির্বাচন করতেন, তারপরে থানা কাউন্সিলের সদস্যদেরকে নির্বাচন করতেন, এবং পার্লামেন্ট এবং প্রেসিডেন্ট নির্বাচনও তারাই করতেন। অর্থাৎ সাধারণ মানুষ ওই ইউনিয়ন কাউন্সিলের মতো নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে আর তাদের কোনো, এই পূর্ব বাংলার মানুষ এগুলো মানে নেই। এখন আমাদের প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে কি বলে আমাদের স্থানীয় সরকার সংস্কার কমিশন যারা দিয়েছিলেন, তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন, এটি কিন্তু এখন মোটামুটি রিজলভ ইস্যু। এটা নিয়ে বিতর্ক হয়েছে, এবং এই বিতর্কে বিএনপি সহ অনেক রাজনৈতিক দল এর ক্ষেত্রে তীব্র বিরোধিতা করেছে, এবং ইলেকশন কমিশনও এই জায়গা থেকে মোটামুটি সরে এসেছে। এখন নতুনভাবে যদি আবার চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, এটা ভিন্ন। এখন ইলেকশন কমিশন, এটা স্থানীয় সরকার নির্বাচন কমিশন, সংস্কার কমিশন, তারা এটা প্রস্তাব করেছেন। এই প্রস্তাব রাজনৈতিক দলগুলোর সাথে বা স্টেক হোল্ডারদের সাথে আলোচনায় ঐক্যমত্যে আসবে বলে আমার অন্তত পক্ষে মনে হয় না। বিশেষ করে ওই যারা সদস্য নির্বাচিত হবেন তাদের ভোটে চেয়ারম্যান নির্বাচন বা মেয়র নির্বাচনের প্রক্রিয়া, এটি আমার ধারণা এগুলো হবে না। বাংলাদেশের মানুষ দীর্ঘদিন একটা রাজনৈতিক কালচারের মধ্যে দিয়ে এগিয়েছে, এবং সেইখানে তারা তাদের নগর পিতা বলেন, ইউনিয়ন পিতা বলেন, আমাদের এইগুলো টার্মগুলো ব্যবহার করা হয়, সেইগুলো জনগণ চাইবে তাদের প্রত্যক্ষ ভোটেই তাদের প্রতিনিধি নির্বাচিত হতে, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যেও এটি হবে। তো প্রস্তাব তো হতেই পারে, অনেক প্রস্তাব এসেছে, সেই প্রস্তাবগুলোর মধ্যে থেকে আরও অনেক যাচাই বাছাই হবে, আরও মতামত হবে, আরও সংশোধন হবে, সেইগুলো নিয়ে চূড়ান্ত পর্যায়ে আমাদের একটা হবে। এবং আমি মনে করি যে এই সংস্কার প্রস্তাব নিয়ে কোনো রাজনৈতিক দলের সাথেই এই ক্ষেত্রে ঐক্যমত্য আসবে না। আবার পরোক্ষ নির্বাচন পদ্ধতি, বা ওই যে আপনি যেটা বললেন জেলা পরিষদ নির্বাচন, বা আমি আরো পুরনো ইতিহাস টেনে বললাম যে বেসিক ডেমোক্রেসির কথা বললাম, এই জায়গাটা মোফাজ্জল করিম, ওই জায়গাটা যেহেতু জেলা পরিষদ নির্বাচন, জেলা পরিষদের এই চেয়ারম্যান নির্বাচন নিয়ে কিন্তু এই যে স্থানীয় সরকার সংস্কার কমিশনের যিনি চেয়ারম্যান, তিনি ব্যাপক বিরোধী ছিলেন যে এটা হতে পারে না। সেই জায়গাটায় তিনি আবার এই প্রস্তাবটা করলেন, যেই জেলা পরিষদটা এরই মধ্যে ব্যর্থ প্রমাণিত হয়েছে। জুয়েল, আমি 30 সেকেন্ডে একটু খালি যুক্ত করতে চাই। জেলা পরিষদ নির্বাচনে স্বল্প সংখ্যক ভোটার থাকে, এবং আইয়ুব খানেরও লক্ষ্য ছিল যে স্বল্প সংখ্যক ভোটারদেরকে প্রভাবিত করে তার নিজের প্রার্থীদের পক্ষে এই সমর্থন নেয়া। এবং আপনি দেখেন জেলা পরিষদ নির্বাচন যেগুলো হয়েছে, আমার ইউনিয়নে এর আগে আমি শুনেছি যে যারা ভোটার বা আমার জেলাতে একজন ধরেন 100 জন ভোটার, সেখানে যদি তার নির্বাচনে জয়ী হওয়ার জন্য একটা করে নাকি বাইক দিয়ে দেওয়া হয়েছে যে ইয়া করার জন্য। এইগুলো আসলে এক ধরনের নির্বাচন ব্যবস্থাটাকে একটা ম্যানিপুলেশন হয়ে যাবে, এবং এইগুলোর এটা ফাইনালি হবে না। ছোট করে নিই আমি যে এই যেহেতু ব্যর্থ দেখা বিরোধিতা করলেন, তারপর আপনি আবার একই প্রস্তাব করছেন, এটার পিছনে কি কারণ থাকতে পারে বলে মনে হয়? কি কারণ এটা তারাই ভালো বলতে পারবেন। আমার মতে সবসময় সাধারণ মানুষ, জনগণ, দেশের যারা মালিক, তারা কি চায়? সাধারণ মানুষ চায় যে তাদের প্রতিনিধি তারা নির্বাচন করবে, এবং তাদের প্রতিনিধি নিয়ে একটা সংস্থা হবে। সেটাকে আপনি সংসদই বলুন আর যে নামেই ডাকুন না কেন, অর্থাৎ সেইখানে সমস্ত দেশের প্রতিনিধিরা গিয়ে তারা বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এখানে এর মধ্যে আর কোনো রকমের ব্যতিক্রম করার কিছু নাই। জি, একদম একদম পরিষ্কার আপনার কথা। আমরা একটু বিরতি নিয়ে আসি, বিরতি নিয়ে এসে আপনার সঙ্গে আবার আলোচনা যুক্ত হচ্ছে। দর্শক, সংবাদ সম্প্রসারণে একটা বিরতির সময় হয়েছে, সঙ্গে থাকবেন। বিরতি পরে আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন সাবেক সচিব ও হাইকমিশনার মোফাজ্জল করিম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান। দুজনকে আবারও স্বাগত। অধ্যাপক সিদ্দিক, কর ফাঁকি নিয়ে আজকে সিপিডির একটা গবেষণা নিয়ে আলোচনা করতে চাই। সেখানে সিপিডি দেখাচ্ছে যে 91% শিল্প মালিকরা তাদের প্রতিষ্ঠানের রিটার্নই জমা দেন না। আর একটা 2023 সালে শুধু এক বছরেই তারা 2 লাখ কোটি টাকার বেশি কর ফাঁকি দিয়েছে, সেটার বিভিন্ন প্রভাব খাটিয়ে। তাহলে এনবিআর কি করে? এনবিআর যে আপনি যদি আজকে রিটার্ন না দেন, তাহলে আপনাকে তো আষ্টে পৃষ্ঠে ধরবে এসে।
আসলে আমাদের দেশের, আপনি যেটা বলছেন যে আমাদের দেশের যে কর ব্যবস্থাপনা এবং কর প্রশাসন আছে, সেই কর প্রশাসন আছে আমাদের মতো মধ্যবিত্ত বা যাদের মানে স্যালারি ভিত্তিক আমরা যারা রিটার্ন দেই, একটা গাড়ির ছোটোখাটো মালিক আছে, তার এই ধরনের প্রতিষ্ঠানের জন্য ওরা খুবই আইনের যে কাঠামো সেটা প্রয়োগ করার জন্য, বিদ্যমান আইনগুলো প্রয়োগ করার জন্য খুবই তৎপর। কিন্তু ওই যে বড় শিল্প মালিক যারা কথা বলছেন, যে যারা 2023 সালেই কেবল আমাদের বাংলাদেশে কর ফাঁকির পরিমাণ হচ্ছে 23 সালে 2,26,000 কোটি টাকা, এবং এই মানে যে তাদের প্রতিবেদন আজকে যেটা তারা আলোচনা করলেন সেখানে দেখিয়েছে যে সেটা 2012 সালে ছিল মাত্র 96,000 কোটি টাকা, এবং এক দশকের কিছু বেশি সময়ে বা এক যুগের কিছু কম সময়ের মধ্যে এটা দ্বিগুণের বেশি হয়ে গেছে যে এই পরিমাণটা কর ফাঁকির। এবং তারা দেখিয়েছে, আপনি যেটা বললেন যে আমাদের যে নিবন্ধিত শিল্প কারখানাগুলো আছে, শিল্প প্রতিষ্ঠানগুলো আছে, তাদের 91%ই হয়তো রিটার্ন জমা দেয় না বা যথাযথভাবে দেয় না। আমাদের দেশে এটার মধ্যে মানে দুই ধরনের একটা আনহোলি অ্যালায়েন্স আছে শিল্প মালিকদের সাথে। এই আমাদের যারা এনবিআর আছে, সেই এনবিআর এর যারা কর্মকর্তা আছে, আপনি দেখবেন 2 দিন আগেও কিন্তু এনবিআর এর বড় 2 জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, এবং এই ঘুষ দুর্নীতির কারণেই তাদের সাথে একটা আনহোলি অ্যালায়েন্স তাদের হয়, এবং সেই অ্যালায়েন্সের মধ্য দিয়ে যদি আপনি 100 কোটি টাকা কর হয়, সেখানে হয়তো 10 কোটি টাকার মধ্যেই সরকারকে দিয়ে সন্তুষ্ট করা হয়, আর বাকি একটা 5-10 কোটি টাকার একটা ডিল হলে রাষ্ট্র কিন্তু আপনার বড় একটা অঙ্ক থেকে, এগুলো মানুষের কাছে ওপেন সিক্রেটের মতো একটা ঘটনা আছে। আবার শিল্প মালিকরা অনেক সময় বলে থাকেন যে এই প্রতিবেদনে দেখবেন যে 81% শিল্প মালিক, শিল্প প্রতিষ্ঠান বা করদাতার এদের বলা হয়েছে যে আমাদের কর হার এটা যৌক্তিক না, এটা অযৌক্তিক কর হার, এটা ন্যায্য না অন্যায্য হার, তাদের পক্ষ থেকেও একটা দাবি করা হয়। কিন্তু আপনি দাবি করছেন, সেই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাষ্ট্র কর্তৃক নির্ধারিত যে কর সেটা আপনাকে দিতে বাধ্য। কিন্তু এই বাধ্য করানোটা আমাদের দেশে, যেহেতু আমি স্বপ্রণোদিতভাবে এই কাজটা করি না, এটা নিশ্চিত করার দায়িত্ব হলো এনবিআর। কিন্তু ওই যে বললাম যে এনবিআর এর মধ্যেই এক ধরনের সংকট সমস্যা তো আছে, এবং সেই সংকট সমস্যার কারণে তারা যদি 50 কোটি টাকার কর যদি 10 কোটি টাকার মধ্য দিয়ে শেষ করতে পারেন, তারা সেই পথেই অগ্রসর হওয়ার চেষ্টা করেন। কেউ এটি চিন্তা করেন না যে এইটা রাষ্ট্র কোষাগারে জমা দেওয়ার মধ্য দিয়ে আমি এক রাষ্ট্রের প্রতি আমার দায়িত্ব পালন করলাম, এই দায়িত্বটা তো কেউ নিতে চান না। আজকের এই ইয়ার মধ্য দিয়ে যে গবেষণার প্রতিবেদনের যেটি প্রকাশিত হলো এবং তাদের যে আলোচনাগুলো আমাদের সামনে আসলো, এটা থেকে এখন যে সরকার আছে, আপনি বলেছেন যে এরা বেশিরভাগ ক্ষেত্রেই কর ফাঁকি দিয়েছেন রাজনৈতিক প্রভাব খাটিয়ে। এখন তো কোনো দেশের রাজনৈতিক সরকার না, কোনো রাজনৈতিক কিন্তু কারো কোনো প্রভাব আছে বলে শোনা যায়, হয়তো শোনা আছে। আমি কালকে একটা জায়গায় একজন প্রশ্ন করছিল যে বিভিন্ন রাজনৈতিক দল চাঁদাবাজি করছে। আমি বললাম রাজনৈতিক দল চাঁদাবাজি করছে, রাজনৈতিক দলের কাছ থেকে আমরা শুনছি যে চাঁদাবাজির অভিযোগে তারা তাদের নেতাকর্মীদেরকে বহিষ্কার করছে, কিন্তু আমি তো শুনছি না যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাঁদাবাজদেরকে ধরে তাদেরকে আইনের হাতে সুপার্দ করছে। দলের শীর্ষ নেতাদের কাছ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমরা আবেদন শুনি যে আপনারা কাউকে চাঁদাবাজ দিতে, কিন্তু হচ্ছে না তো। তাহলে সংকটটা কোথায়, সমস্যাটা কোথায়, এটা তো আমাদের দেখতে হবে। যে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারা কর ফাঁকি দিলেন, আমরা ধরে নিতে চাই, বিশ্বাস করতে চাই যে সেই রাজনৈতিক প্রভাব খাটানোর এখতিয়ার বা ক্ষমতা এখন তাদের নাই। তারপরেও যদি তারা এই চর্চা অব্যাহত রাখেন, তাহলে বুঝতে হবে যে এর সাথে অনেক কিছু যুক্ত আছে। সেই জায়গাটা আমি তো মুফাজ্জল করিম একটা জিনিস, যে ডক্টর বদিউর রহমান এনবিআর এর চেয়ারম্যান ছিলেন এক সময়, তিনি একটা ফাঁকে এক টকশোতে আমাদের এখানে বলেছিলেন যে এনবিআর এর ল এমন একটা জিনিস যেটা দিয়ে আপনাকে এমনভাবে ধরা যাবে, আবার অনেক ফাঁকিও দেওয়া যাবে, তাতে আমার পকেটটা ভারী হবে, মানে ব্যক্তি। হ্যাঁ, এবং এখন থেকে দেখবেন যে এত বড় বড় কথা বলি আমরা, এনবিআর এর কোনো কর্মকর্তার বিরুদ্ধে এরকম দুর্নীতির অভিযোগে প্রমাণিত হয়েছে, তার শাস্তি হয়েছে, সেটাও কিন্তু দেখা যায় না, খুব কম। হ্যাঁ, তা এনবিআর এর আপনি ধরেন মাসে বা বছরে 2 কোটি টাকা কামাই করেন, সেটার একটা লই আছে কত টাকা আপনি রিটার্ন দেবেন, এটার জন্য আবার লয়ার ধরতে হয়, কারণ এটার মধ্যে নিশ্চয়ই গলদ আছে। এটা তো আমরা ভাঙতে পারছি না। না, ঠিক গলদের জন্য যে লয়ার বা আইনজীবী লাগে তা নয়, আসলে জিনিসটা একটু কমপ্লিকেটেড তো বটেই, যেটা সাধারণ মানুষ সাধারণভাবে এটা জানে না। কেন থাকবে কমপ্লিকেশনটা? আচ্ছা, সহজ কেন হবে না? না, সহজ তো করা উচিত, অবশ্যই করা উচিত, তবে জনসাধারণের কিন্তু আগ্রহ নাই, কারণ এটা যেহেতু
টাকা পয়সা দেওয়ার ব্যাপার, পাওয়ার ব্যাপার নয়। অতএব সেখানে আগ্রহ থাকবে কেন? সেই জন্যে এই আইন কানুন এগুলো জানতে চায় না। যতক্ষণ না তার মানে উপরে চাপ এসছে, তো এই চাপ দেওয়ার কারণটাই হচ্ছে, মালিকটা হচ্ছে এনবিআর এবং তার কর্মকর্তারা। এখন এই কর্মকর্তাদের সম্বন্ধে আবহমান কাল ধরে নানা রকমের কথাবার্তা শোনা যায় এসে, তো এগুলোর তো অবসান হওয়া উচিত। সেই পাকিস্তানি আমলে 50, 60, 70 বছর আগে যা শুনতাম অভিযোগ, বা আমরা চাকরিতে আসার আগেও ছাত্র জীবন থেকে শুনে এসেছি, এখনও সেটা চলতে থাকবে 60, 70 বছর। এটা করা উচিত। পুরো জিনিসটাই এটা তলিয়ে দেখার দরকার। পুরা সিস্টেমটার জন্য আমি মনে করি কোনো একটা সরকার একটা কমিশন ইত্যাদি জাতীয় একটা টার্মস অফ রেফারেন্স দিয়ে এই বিষয়ের উপরে একটা বিস্তারিত প্রতিবেদন, একটা স্টাডি হওয়া উচিত এবং একটা প্রতিবেদন। এটা কিন্তু হয় নাই কখনো। আজকে যেটা বলেছে 91% শিল্প প্রতিষ্ঠান তাদের আয়কর রিটার্ন জমা দেয় না। শিল্প প্রতিষ্ঠান তো বাংলাদেশে কোটি কোটি নাই যে এটা ধরা যাবে না। বাংলাদেশে ধরা যাক যে 5 কোটি মানুষ বা 3 কোটি মানুষ ব্যক্তিগত কর দেয়, এটা ধরা একটু কঠিন, এত মানুষ নাই। কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান ধরা যাবে না, এটা কি করে বছরের পর বছর ব্যবসা করছে? ধরা যাবে না তো বলছেন ওনারা, কেন ধরা যাবে না? ধরা যাবে না তো কোনো কারণ নেই। আপনি বলতে পারেন হ্যাঁ আমার জনবল কম, তো জনবল কম, তো জনবল বাড়ায় নেন। আপনার যেখানে 100 জন অফিসারের দরকার, কথার কথা, সেখানে আপনার আছে মনে করুন 70 জন বা 60 জন অফিসার, বাকিটা আপনি আর বাড়ান। বা 100 জনই আছে কিন্তু এই 100 জনটা পর্যাপ্ত নয়, ঠিক আরও বাড়িয়ে নেন। কেউ তো বানান, সেরকম কোনো উদ্যোগ নাই। অর্থাৎ যেভাবে চলছে আমরা দুইজনে ভাগ করে খাবো, হ্যাঁ, আমি আমার মামু ভাগ করে খাবো, এইরকম একটা সিস্টেম চলে আসছে। এটা আর অবসান হওয়া উচিত। এই জন্যে আমি মনে করি পুরো বিষয়টা, কর প্রদানের বিষয়টা, কর আদায় করার বিষয়টা নিয়ে একটা ভালো স্টাডি করা উচিত। এর জন্য আমি বলছিলাম একটা কমিশন করুন, তাদের সময় দিন, 3 মাস 6 মাস সময় দিন, তারপরে এটা আলাপ আলোচনার মাধ্যমে এটাকে চূড়ান্ত করে এরপরে নতুনভাবে এই মান্দাতার আমল থেকে যে সিস্টেম চলে আসছে, অর্থাৎ দিলাম এক জায়গায় ফর্মের মধ্যে সই করে দিলাম এত টাকা, 8-10 পৃষ্ঠার মধ্যে কিছু লিখে নিচে সই করে পৃষ্ঠায় পৃষ্ঠায় সই করলাম, হয়ে গেল। এর মধ্যে এটা সঠিক কিনা বা এই পদ্ধতিটা সঠিক কিনা এটা দেখা উচিত। পদ্ধতিগত পরিবর্তন হওয়া উচিত। তা না হলে পরে শুধু কাউকে দোষ দিয়ে তো কোনো লাভ নাই। আসলে যদি এখানে যে কোনো বিষয়ই আর কি সরকারি কর্মচারীরা যদি টের পায় যে কাজ না করেই তো বেতন পাওয়া যায়, এক, দ্বিতীয়ত কাজ করব আর কাজের সঙ্গে সঙ্গে উপরি আদায় করব, তাহলে তো আরো কথাই নেই, সোনায় সোহাগা। বেতনটাও পেলাম 50,000 টাকা আর বেতনের বাইরে পেলাম 5 লাখ টাকা, বাহ, এর চাইতে সুন্দর কি আছে? এই জন্যে বলছি পুরা জিনিসটা দেখুন, তা না হলে পরে খালি প্রত্যেক বছর হায় হায় করা। আর থেকে আপনার ওই কি বলে বিভিন্ন দাতা গোষ্ঠী, তারা বললো এই করো সেই করো, IMF এর চাপ তো চলছেই, IMF এর চাপ সেটা চলে যাচ্ছে। জি, সেই জায়গাটা অবশ্যই আপনার কথা মতো ঠিক যে ব্যাপক পরিবর্তন করা দরকার, পরিবর্তন করে এটাকে একটা সিস্টেমে আনা দরকার। আমরা একটু বিরতি নেওয়ার আগে একটু, যেহেতু এমসিডিকুর রহমান একটা প্রশ্ন করলেন, সেই প্রশ্নটা রেখে বিরতি নিব। কারণ হচ্ছে ওই যে রাজনৈতিক দলের কথা বলেছেন, একটা ছেলে মারা গেছে আপনি জানেন বনানীতে, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়, সেটি ছাত্রদলের কর্মী বা নেতা হিসেবে বলা হচ্ছে ছাত্রদল। এবং আজকে যেটি বড় কথা বলা হচ্ছে যে বৈষম্য বিরোধী নামে তারা ব্যানারে তারা এই হামলাটা চালিয়েছে। আজকে বৈষম্য বিরোধী বলতে কিছু নাই,
জাতীয় নাগরিক পার্টি বলে দিয়েছে এখন আর সমন্বয়ক, বৈষম্য বিরোধী আন্দোলন এটা থাকার কোনো প্রশ্নই আসে না। এই নামগুলো ভাঙিয়ে এখন নানা ধরনের নানা ঘটনা ঘটছে, সেটি কাউকে কালার করার জন্য কিনা, কাউকে নেগেটিভলি উপস্থাপন করার জন্য কিনা, সেগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো। একটা বিরতি নিয়ে আসি দর্শক। সংবাদ সম্প্রসারণ আরও একটা বিরতি সামনে। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। স্টুডিওতে অতিথি হিসেবে আছেন মোফাজ্জল করিম এবং অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান। অধ্যাপক সিদ্দিক, যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম। জি, আপনি যেটা বলেছেন যে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিতে একটা ব্যক্তিগত ঘটনাকে কেন্দ্র করে দুজন শিক্ষার্থীর মধ্যে যে একটা বচসার ঘটনা হয়েছিল, সেটাকে কেন্দ্র করে একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে এবং সেই হত্যার জন্য দাবি করা হচ্ছে যে নিহত ছাত্রটি হচ্ছে ছাত্রদলের নেতা বা কর্মী, আপনি যেটা বলেছিলেন, এবং তারা ওই দিন থেকেই এই ঘটনার প্রতিবাদে তারা প্রতিবাদ করছে, মিছিল সহ নানা ধরনের প্রতিবাদ করছে। এবং এই নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আপনি যেটা বলছেন যে তার অস্তিত্ব আছে কিনা এখন, আপনি দেখেন উমামা ফাতেমা, তিনি যে জাতীয় নাগরিক কমিটির, তিনি তো একজন মুখপাত্র, সিনিয়র মুখ্য সমন্বয়ক বা ওই রকম, বা বোধহয় কি উনি কি গণতান্ত্রিক ছাত্র সংসদের সাথে যুক্ত আছেন কিনা আমি ঠিক জানি না, তিনি একটা সংবাদ সম্মেলন করেছেন এবং সেই সংবাদ সম্মেলনে তিনি ছাত্রদলের এটাকে একটা পরিকল্পিত অপপ্রচার বলে তিনি দাবি করেছেন এবং বৈষম্য বিরোধী, তিনি প্রত্যেকটা কথার মধ্যে বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তিনি বলেন নাই যে অন্যটা। তাহলে একদিক থেকে আমরা শুনছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন আর এক্সিস্ট করছে না, কিন্তু তিনি কিন্তু সব সাংবাদিক সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথাই তিনি বলেছেন এবং ভিডিও ফুটেজের উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন যে প্রথম পর্যায়ে আক্রমণের ক্ষেত্রে আমাদের কোনো নেতাকর্মী এখানে ছিল না, পরবর্তীতে দেখা গেছে যে আমাদের সমন্বয়ক ওই প্রাইম এশিয়া ইউনিভার্সিটির দুজনের নাম উনি বলেছেন, তারা এখানে উপস্থিত ছিলেন এবং ছাত্রদলের অন্য, কিন্তু হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল না। আপনি দেখবেন যে এই গত কিছুদিন ধরে আমরা বিভিন্ন জায়গায় এরকম আক্রমণ, পাল্টা আক্রমণ, এগুলোর কিছু ঘটনা আমরা দেখতে পাচ্ছি এবং সেই ঘটনায় যে এখন যে এনসিপির ছাত্র সংগঠন যেটি আছে, তাদের পক্ষ থেকে বেশিরভাগ ক্ষেত্রেই দায়ী করা হচ্ছে যে আমাদের এই হামলার ঘটনাগুলোর ছাত্রদলের সাথে, এবং ছাত্রদলও কোথাও দায়ী করছে যে তারা তাদের উপর আক্রমণ করছে, অর্থাৎ মুখোমুখি কিছু ঘটনা ঘটছে। আর এখন যেটা সংকট হচ্ছে, আমি আমার বিশ্ববিদ্যালয়েও আমার অনেক ছাত্র কথা বলে আমার সাথে যে স্যার আমি বৈষম্য বিরোধী সমন্বয়ক, মানে আসে বিভিন্ন ইস্যু নিয়ে আমাদের সাথে কথা বলে, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি ওই প্ল্যাটফর্মটা যদি এখন ইনএক্টিভই হয়ে থাকে এবং সেটি যদি ইয়েতে মার্চ করে, কিন্তু এটা তো ব্যবহৃত হচ্ছে এবং এটা আমাদের কাছে এখন যে কোনো ছাত্রদের নানা আবদার যখন আসে ওই শব্দটাই ব্যবহার করে, সমন্বয় বলে দিয়েছেন, সমন্বয় বলে এখন কিছু এক্সিস্ট করে না। হ্যাঁ, কিন্তু এটা ব্যবহৃত হচ্ছে, যদি এক্সিস্ট না করে থাকে তাহলে নাহিদ ইসলামদের এটা পুরোপুরিভাবে তাদের ছাত্র নেতাদেরকে নিয়ন্ত্রণ করা দরকার, এটা একটা দরকার। এবং আপনি দেখেন যে যেহেতু তারা এই 24-এর গণ অভ্যুত্থানে এই বৈষম্য, ওই এখন যে গণতান্ত্রিক ছাত্র সংসদকে কিন্তু লোকজন চিনে না, চিনে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে, কেননা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 24-এর গণ অভ্যুত্থানে তারা সামনের কাতারে থেকে পায়োনিয়ারের ভূমিকা পালন করেছে। তো ওইটাকে দিয়ে সাধারণ মানুষের কাছে নিজেদের নেতৃত্বটাকে প্রতিষ্ঠিত করা আমার মনে হয় এখন পর্যন্ত ওই গণতান্ত্রিক ছাত্র সংসদের তুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বা এই ক্ষেত্রে পরিচয় দেওয়া এটা অনেক সুবিধাজনক এবং এইটাই আমার কাছে মনে হচ্ছে, যদিও নাহিদ ইসলামরা বলছেন না, কিন্তু আমার মনে হয় যে এটাই এখনো হচ্ছে। জি, সেই জায়গাটায় মোফাজ্জল করিম, আমি যে মানে বারবার বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করছেন বা বলছেন যে এই সরকারের এক ধরনের শৈথিল্য আছে, যে বিএনপি কিছু করুক, তাদের একটা সমালোচনা হোক, তাহলে এক ধরনের এই কাজগুলো হচ্ছে কিনা এখন রাজনীতিতে আমি জানি না, এই ঘটনাগুলোর কারণে আপনার কি মনে হয়? কোন কাজটা? এই বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা হচ্ছে, বা আমি ধরলাম যে আজকে যে ছাত্র দলের ছেলেটা মারা গেল, সেই মারা যাওয়ার পিছনে লেলিয়ে দেয়া, ছাত্র দলকে লেলিয়ে দেয়া যে তোমরা মিছিল মিটিং করো, তোমাদের একটা নেগেটিভিটি তৈরি হোক, এরকম কিছু হচ্ছে কিনা? দেখুন, আমি পুরো জিনিসটাকে এইভাবে দেখি যে প্রক্রিয়ার মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এসছে, সেই প্রক্রিয়াটা কি? সেই প্রক্রিয়াটা হচ্ছে যে ছাত্ররা তাদের দাবি দেওয়া ওই যে নিয়ে
চাকরির কোটা নিয়ে একটা আন্দোলন করছিল। সেটা বেশ ফুলিয়ে ফাঁপিয়ে যখন মানে সব পাবলিকের কাছে যখন গেল, তখন পাবলিকও এটার মধ্যে জড়িয়ে পড়লো, করে নিয়ে পাবলিক অর্থাৎ জনগণ এবং ছাত্র সম্মিলিতভাবে এটাকে রূপ দিল, কি নাম দিল, বৈষম্য বিরোধী। তখন আর কোটা টোটা এই সমস্ত সব চাপা পড়ে গেছে, বৈষম্য বিরোধী। আমরা সবাই সারা দেশব্যাপী লোকজন খুব খুশি হয়ে গেল। কী জন্য খুশি? আমি নিজেও খুশি হয়ে গেলাম, আহারে আমাদের দেশটাতে বৈষম্য উঠে যাবে, অর্থাৎ রাস্তার ভিক্ষুকের যে অধিকার সে সেটা ফিরে পাবে, তার যতটুকু অধিকার, আমি যে সমাজের একজন ব্যক্তি বেশ উঁচু স্তরে আছি, আমারও সমান অধিকার। কিন্তু এই সুযোগে এটাকে রাজনীতিকরণ করে কিছু একটা করা হবে, এটা তো সাধারণ লোক এটা বুঝেও না, বুঝবেও না। তাহলে কি করতে হবে? কি করতে হবে? ওইটাই যে কেউ দায়িত্ব নেবার দরকার নেই। এমনকি মাননীয় প্রধান উপদেষ্টা তিনি যেটুকু করেছেন বা যেটুকু করছেন আর ভবিষ্যতে করবেন, এইটুকু পর্যন্ত থাক। বাদ বাকি বড় কাজ যেটা, দেশটাকে একটা লাইনচ্যুত হয়ে গেছে, রেল লাইনের উপর থেকে পড়ে গেছে রেলগাড়ি, এটাকে লাইনের উপরে নিয়ে আসা, এই দায়িত্বটা রাজনীতিদের উপরে ছেড়ে দিন। এবং রাজনীতিকরা যদি বলে যে আমি অমুক দল, আমি অমুক দল, আমার কথা শুনতে হবে, সেটা নয়। কার কথা শুনবো না শুনবো, আসেন ওই নির্বাচনের দিকে। একদম পরিষ্কার মুফাজ্জল করিম, একদম সময় নাই। কথাটা বলতে চাচ্ছি এটা যে আজকে ওই যে হত্যাকাণ্ডের আসামি যারা 3 জন ধরা পড়েছে, তাদের শুনানির সময় আদালত বলেছে হিরোইজম থেকে তোমরা জিরোইজমের দিকে যাচ্ছ। এই শব্দটা একটা দর্শক, এই ছিল আজকের সংবাদ সম্প্রসারণে। আপনারা ডিবিসির সঙ্গেই থাকবেন।